যদি পেনাল্টি পর্যন্ত যায় খেলা, হুইচ গোলকিপার উড ইউ প্রেফার, রূপনা চাকমা নাকি মিলি আক্তার? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ওই চাকমাকে আমি প্রেফার করবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। শুনলেনই তো, বাতেনের সঙ্গে আমার কথা হয়েছিল গতকাল। আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সেই বহুল প্রতীক্ষিত সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালটার আগে মনে হলো যে আমাদের কনভারসেশনটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, প্লাস কিছু মতামত জানানো দরকার, যেটা আমার কাছে মনে হয় যে এই ম্যাচটার আগে একটা প্রেক্ষাপট, একটা স্টোরি লাইন তৈরি করে। প্রথমত, পিটার বাটলার এরপর তিনি বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল টিমের সঙ্গে আছেন কি নেই, এজ লেভেল টিমের সঙ্গে আছেন কি নেই, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও আলোচনা শুরু হবে। এবং এর আগেও এক দুবার এরকম হয়েছিল যে তিনি আসলে ব্রেক নিতে চেয়েছিলেন, কিংবা চাকরিটা আসলে আর কন্টিনিউ করতে চাইছিলেন না, বাট তারপরও ফুটবল ফেডারেশনের সঙ্গে তার আলোচনা সমঝোতা সবকিছু মিলিয়ে তিনি কিন্তু কন্টিনিউ করেছেন। এই সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের শেষটা পর্যন্ত তিনি দেখছেন। তারপর কি হবে আমরা জানি না। সো এমনও হতে পারে যে এই ম্যাচটাই হতে পারে পিটার বাটলারের বাংলাদেশ উইমেন্স ফুটবলের সাথে অধ্যায়ের শেষ ম্যাচ। এবং বিরাট একটা মুহূর্তের সামনে কিন্তু আমরা দাঁড়িয়েছি, খুবই দারুণ একটা ট্রানজিশনের সামনে আমরা দাঁড়িয়েছি, যেখানে আসলে বাংলাদেশের নারী ফুটবলের যে উন্নতির জায়গা, নারী ফুটবলের যে সাকসেসের জায়গা, সেটার মোটামুটি যে চূড়ান্ত লেভেল আছে এই পর্যন্ত পাওয়া যতটুকু সম্ভব আমরা কিন্তু তা পেয়েছি। আমরা এশিয়ান কাপের মূল পর্বে খেলে ফেলেছি, আমাদের র্যাঙ্কিংয়ের হিউজ একটা স্টেপ আপ হয়েছে, একটা উন্নতি হয়েছে। আমাদের ওভারঅল মেয়েদের ফুটবলের যে প্রসারের জায়গাটা, ওয়ার্ল্ড ফুটবল আমাদেরকে চেনে জানে, ওই বিষয়গুলো আসছে। আমাদের মেয়েদের নেয়ার জন্য বাইরের লিগ থেকে অনেক ইনভিটেশন আমরা পাচ্ছি। সো এই বিষয়গুলো মিলিয়ে কিন্তু মনে হয় যে বাংলাদেশের উইমেন্স ফুটবল আগের তুলনায় যে অনেক এগিয়েছে। আমরা যখন ফার্স্ট এই সাফ টুর্নামেন্টটা জিতেছিলাম এই নারী দলের প্রোগ্রেশনের মধ্য দিয়েই, তখনও কিন্তু এই লেভেলের হাইপটা ছিল না। তারপর যখন আমরা গতবার জিতলাম, সেটাতেও কিন্তু মনে হচ্ছিল যে হ্যাঁ, উই আর প্রোগ্রেসিং ইন আ গুড ডিরেকশন। আর এখন যখন আমরা ফাইনালে উঠছি, বাংলাদেশ যখন একটা সাফ উইমেন্স টুর্নামেন্টের ফাইনালে ওঠে, চিন্তাটাই এরকম থাকে যে বাংলাদেশকে জিততেই হবে, জেতা ছাড়া কোনো অল্টারনেটিভ নেই, উই শুড বি ফেভারিটস গোয়িং ইনটু দ্য ম্যাচ। বাট এই প্রেক্ষাপটটা কিন্তু আজকের দিনটায় আপনি কিন্তু মেনে নিতে পারবেন না, কারণ ইন্ডিয়া আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা টিম হিসেবে তারা উঠে এসছে। এবং আমার মনে হয় তারা গত দুইটা সাফ চ্যাম্পিয়নশিপ যেহেতু জিততে পারে নাই, বাংলাদেশের কাছে হেরেছে, ফাইনালি উঠতে পারে নাই, তাদের জন্য কিন্তু একটা বিরাট ফ্রাস্ট্রেশনের জায়গা ছিল। এবং এখন যেহেতু হোস্টও ইন্ডিয়া, তারা ভালো ফুটবল খেলেই সোফার ফাইনাল পর্যন্ত চলে আসলো, তাদেরকে আসলে ডেফিনেটলি ফেভারিটস হিসেবে ধরতে হবে এই এই ম্যাচটাতে অন্তত, এই ফাইনালটাতে অন্তত। সো ওই জায়গাটাই আমার মনে হয় যে খানিকটা চেঞ্জ হয়েছে। বাংলাদেশের দলেও বেশ কিছু পরিবর্তন হয়েছে, নতুন অনেক প্লেয়াররাই দলে অন্তর্ভুক্ত হয়েছেন। পিটার বাটলার তার সিস্টেমে চেঞ্জ আনবেন না, বা তিনি যাদেরকে দিয়ে দলটা সাজাতে চাচ্ছেন, তার সিস্টেমটা তৈরি করতে চাচ্ছেন, সেই প্লেয়ারদেরকেই তিনি খেলাবেন। এই বিষয়গুলোর ব্যাপারে তিনি অনেক বেশি স্ট্রিক্ট। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে মৌমিতা খাতুন তিনি কিন্তু মিডফিল্ডে সেট হয়ে গেছেন বলা যায়। পিটার বাটলারের প্রথম পছন্দের জায়গাটাই তিনি আছেন। তিনি প্রত্যেকটা ম্যাচ খেলেছেন, স্টার্ট করেছেন, এবং পিটার বাটলার যে 11টা নামাচ্ছেন সেখানে দু একটা জায়গায় আমাদের আসলে রিজার্ভেশনস ছিল, যে মিলিকে তো অনেক চেষ্টা করে দেখা হলো, এশিয়ান কাপও খেললেন, আন্ডার 20 এশিয়ান কাপও খেললেন, আস্তে আস্তে তার পারফরমেন্সের গ্রাফটা একটু নিচের দিকে যাচ্ছে। কিছু ভালো সেভ ডেফিনেটলি তিনি করেছেন, ফাইন, কিন্তু কিছু সিলি মিস্টেক্সও তিনি করে যাচ্ছেন, যেটা আসলে বোধহয় তার ইনএক্সপিরিয়েন্সের জন্যই। সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় এরকম একটা ফাইনালে, যেখানে আসলে ম্যাচটা পেনাল্টি অবধিও যেতে পারে, মিলিকে কি আসলে 11-এ রাখা উচিত, নাকি রূপনা চাকমাকে তার এক্সপিরিয়েন্সটা ব্যবহার করা উচিত এই জায়গাটার মধ্যে। সো এই ধরনের অনেক কিছু ডিবেট আছে। বাংলাদেশ আসলে এই ম্যাচে ইন্ডিয়ার সঙ্গে ফেভারিট কিনা সেটা নিয়ে একটা ডিবেট আছে। আমাদের ওভারঅল পিটার বাটলার যেভাবে আসলে টিমটাকে সাজাচ্ছেন, 11টা আসলে কি হলে বাংলাদেশ সবচেয়ে বেস্ট ফাইটটা দিতে পারবে ইন্ডিয়ার সাথে, সেটা একটা বিষয় আছে। সবকিছু নিয়ে একটু একটু করে আলোচনা করব। প্রথমে 11টা নিয়ে আলোচনা করা যাক। বাংলাদেশ তাদের 11-এ কাকে রাখছে, আমরা মিলি কিংবা রূপনা চাকমা, সেই ডিবেটটা পরের জন্য রেখে দিই। বাতেনের সঙ্গে আমার কথা হচ্ছে সেই বিষয়টা নিয়ে। আমি ডিফেন্সে মনে করি যে আফিদা থাকবেন এবং আফরিন থাকবেন, শামসুন্নাহার জুনিয়র, কোহাতি কিসকু, তারা চারজনই থাকছেন। আমার মনে হয় নেপালের সঙ্গে ম্যাচটাতে দে ডিড ওয়েল অ্যাজ আ পেয়ার। সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় যে খুব একটা পরিবর্তনের প্রয়োজন নেই। মিডফিল্ডে মনিকা চাকমা তিনি কি ফিট আছেন কিনা, যদি না থাকেন তাহলে কে সঙ্গ দিবেন কোহাতি কিসকু, কে সঙ্গ দিবেন মারিয়া মান্দাকে, কে সঙ্গ দিবেন মৌমিতাকে, সেটাও একটা দেখার বিষয় আছে। আমার কাছে মনে হয় মনিকা চাকমা তিনি যদি অ্যাভেলেবল থাকেন তাকে নামিয়ে দেওয়া উচিত, এবং সামনে ঋতুপর্ণা, আনিকা এবং শামসুন্নাহার জুনিয়র। শামসুন্নাহার জুনিয়র গত ম্যাচে স্টার্ট করেননি, প্রীতি স্টার্ট করেছিলেন। বাট শামসুন্নাহার জুনিয়রের বেস্ট পার্ট এটাই যে তিনি
সেকেন্ড হাফে উইনিং যে গোলটা সেটারও কিন্তু অ্যাসিস্ট তার পা থেকে এসেছে এবং তিনি হাংরি হয়ে ফেরত এসেছেন। সো আইদার তাকে দিয়ে স্টার্ট করানো যায় এই সেন্সে যে হ্যাঁ তার ফর্মটা মনে হচ্ছে বেটার, বা প্রীতিকে দিয়ে স্টার্ট করে শামসুন নাহারকে একজন ইম্প্যাক্ট সাব হিসেবেও নামিয়ে দেওয়া যায়, সেটাও আর একটা অপশন পিটার বাটলার ইউজ করতে পারেন। সো ওভারঅল বাংলাদেশের 11টা হয়তো এরকমই হবে এবং সবচেয়ে বড় যে অনুপ্রেরণার জায়গা সেটা হচ্ছে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে যায় যেটার পর আসলে টিমের মোরালটা চেঞ্জ হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে নেপালের সঙ্গে ম্যাচটা বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, তাদের মোরাল ফেরত আনাটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং দেখা যাক তারা ফাইনালে আসলে সেই একই ধরনের দলগত টিম স্পিরিটটা দেখাতে পারে কিনা। বাতেনের সঙ্গে আমার গতকাল কি কথা হয়েছিল ম্যাচটা নিয়ে দেখে আসি চলো। বাতেন বাংলাদেশের নারী দল যেভাবেই হোক তারা কিন্তু চলে গেছে ফাইনালে ইন্ডিয়ার সাথে, এবং খুব ডিফারেন্ট একটা সার্কামস্ট্যান্সে। মানে আগে আমরা দেখতাম যে প্রতিপক্ষকে পালভারাইজ করে হারায় টারায় দিয়ে ফেভারিটস হিসেবে মোটামুটি মাঠে যায়। ইন্ডিয়ার সাথে এবারের ফাইনালটা কতটুকু ডিফারেন্ট আসলে, মানে আমাদের জন্য ইমোশনালি কতটুকু ডিফারেন্ট আর ইন টার্মস অফ ক্যাপাবিলিটি কতটুকু ডিফারেন্ট? আমার কাছে মনে হয় ভাই এর আগের যে টুর্নামেন্ট গুলো হয়েছে ওইখান থেকে আমার কাছে মনে হয় ইন্ডিয়া একটু নিজেকে আপগ্রেড করছে, আর আমরা আর নেপাল টিম মোটামুটি আগের জায়গায় আছি, যার কারণে এই টুর্নামেন্টে দেখা যাচ্ছে কি ইন্ডিয়ার যথেষ্ট পরিমাণ ভালো করতেছে। তবে আবার অন্যদিকে বলা যায় কি ভারতকে কিন্তু মোটামুটি বুতান আটকাই দিছিল কম্প্যাক্ট ডিফেন্স করে, মোটামুটি ডিফেন্ডিং খেলে। তো এখন আমার কাছে মনে হয় আমরা একটা মোমেন্টাম পেয়ে গেছি ঋতুপর্ণার গোলের পরে। আমি আমি আপনার এখানে একটা তুলনা করি, ওই যে মেসির মেক্সিকোর বিপক্ষে গোলের পরে যে মোমেন্টামটা পাইছিল আর্জেন্টিনা, ঠিক ওই রকম একটা মোমেন্টাম পেয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। তো ওই মোমেন্টামটা আর্জেন্টিনা যেভাবে পুরো টুর্নামেন্টে ক্যারি করছে আমাদেরকে এখন ফাইনালে ক্যারি করতে হবে, জাস্ট এতটুকুই। ফাইনালে ক্যারি করতে পারলে আমার মতে আমরা ইজিলি হারাই দিতে পারবো, ইজিলি না হলে অন্তত মানে কোনো না কোনো ভাবে হারাই দিতে পারবো ইন্ডিয়াকে, এবং আমরা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে পারবো আমার কাছে মনে হয়। যদি পেনাল্টি পর্যন্ত যায় খেলা, হুইচ গোলকিপার উড ইউ প্রেফার, রূপনা চাকমা নাকি মিলি আক্তার? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ওইখানে রূপনা চাকমাকে আমি প্রেফার করব, কারণ আমার কাছে মনে হয় যে রূপনা চাকমার এক্সপিরিয়েন্স ম্যাটার করবে ওইখানে। রূপনা চাকমার মানে পেনাল্টি তো ঠিক আছে, কপালের উপর অনেক কিছু হয়, বাট তারপরে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে আমার কাছে মনে হয় টাই ব্রেকারের ক্ষেত্রে আর কি। তো রূপনাকে আমি প্রেফার করব। ওকে, থ্যাংক ইউ বাতেন। সো এই ছিল আজকের প্রিভিউ। বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দিক, আমরা টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপসটা ঘরে তুলে নিয়ে আসি এবং গতকাল ছেলেরা আমাদেরকে খুশি করেছে। স্যান মারিনোর এগেনস্টে ইউরোপে গিয়ে তারা ম্যাচ জিতে এসেছে। মেয়েদের টিমও যেন আমাদের একই ধরনের একটা সাকসেস আজকে উপহার দেয়, যেন সেই সাকসেসের গল্পটাই আজকে আমরা সবাই মিলে বলতে পারি, সেটাই আশা করছি। অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। ভালো থাকবেন সবাই, অল স্পোর্ট এবিপির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।